প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, জামাত এনসিপি কি বিএনপির ভাগ্য ঝুলিয়ে রেখেছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গত আগস্ট মাসের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আঞ্চলিক নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা। তিনি সেই প্রথম এরকম একটি কথা বলেছিলেন। রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে প্রথম তিনি এই কথাটি বলেছিলেন। সেটি ছিল 30 আগস্ট শুক্রবার 2024। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং পতনের এক মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান এমন একটি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সময় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার, কঠিন চ্যালেঞ্জের। আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্বাচন তো চ্যালেঞ্জ দূরের কথা, আপাতত নির্বাচনই হবে না। আমরা দেখলাম গত মাসে মধ্য জুনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের লন্ডন বৈঠক, এবং এই বৈঠকটি হবার পরে বিএনপির মধ্যে বেশ আশাবাদী একটি ভাব দেখলাম, কিন্তু এক মাসও পেরোয়নি, তাতেই বিএনপি ব্লকে হতাশার সুর, যার দরুন বিএনপি নেতৃবৃন্দ এখন বলছেন, যেমন গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই। গয়েশ্বর গতকালকে কেরানীগঞ্জের একটি জনসভায় এমন কথা বলেছেন। আজকে হঠাৎ করে নির্বাচন পেছানোর কথা কেন আসছে? নির্বাচন পেছানোর কথা তো আসার কথা নয়। গত মধ্য জুনে বৈঠকের পর নির্বাচন তো নির্ধারিত হয়ে গেল আগামী ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে নির্বাচন। এমনকি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের পক্ষে লন্ডন বৈঠকে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয়েছিল। আবার এই বৈঠক পরবর্তী সময়ে দেশে এসে আমরা জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে নাটকীয় বক্তব্যও শুনলাম। জামাত এমনও কাজ করেছে যে এই যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়, লন্ডন বৈঠকের প্রতিবাদে জামাত একদিন সেই বৈঠকে উপস্থিত হয়নি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন হচ্ছে? আমরা ইতিমধ্যেই বিভিন্ন কথা মালাই, বিশেষ করে জামাত এবং এনসিপির টোন একই টোনে কথা শুনছি। জামাত আমির গত পরশু রংপুরের জনসভায়, গতকালকে কুমিল্লার জনসভায় বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই পরিস্থিতি নির্বাচন করা সম্ভব নয়। আবার এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। নির্বাচন কি ঝুলিয়ে দিচ্ছে জামাত এবং এনসিপি? এই সরকারের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী, বারবার বলছি আমরা, জামাত এবং এনসিপি। সরকারটি চালাচ্ছে জামাত এবং এনসিপি। সরকারি দল যদি বলেন এনসিপি এবং জামাত, বিএনপি খানিকটা বিরোধী দলের মতো, যদিও বিএনপি অনেক সুযোগ সুবিধা ইতিমধ্যেই পেয়ে গেছে। বিএনপি সারা বাংলাদেশ দখল করে ফেলেছে। জামাত এনসিপি তাদের লোকবল স্বল্পতার কারণে একদম তৃণমূল পর্যন্ত, ওই যে কথায় কথায় কথা আসে যে বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করে, বিএনপির লোকজন আছে টেম্পো স্ট্যান্ড দখল করার, এই জন্য দখল করছে। এনসিপি জামাতের যদি থাকতো তাহলে তারাও করতো। যেটি বলছিলাম যে সরকারি দল জামাত, এনসিপি এবং বিএনপি খানিকটা দূরত্বে, কিন্তু তারপরে বিএনপির পুরোটা দখল, টেম্পো স্ট্যান্ড থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় দখল আছে। কিন্তু তারপরেও
জামাত এবং এনসিপি কলকাঠি নাড়ছে এমনটাই মনে হচ্ছে। জামাত এবং এনসিপি যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন আসলে খুব সহসা হবে না। এবং জামাত এবং এনসিপির সাথে বিশেষ করে ইসলামী দলগুলোর সমঝোতা হচ্ছে। এবং এই মুহূর্তে বহুল আলোচিত একটি বিষয় যে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচনটা কেমন, এটি নিয়ে আমি আসলে আলাপ করিনি, এটি বহুল আলোচিত। মানুষ এটা কি বিষয় এটা এখন একটা চায়ের দোকানদারও জানে। ভোটের শতাংশ অনুযায়ী নির্বাচনে প্রার্থীর বিজয়। 1% ভোটও যদি কারো বাংলাদেশে থাকে তাহলে সেও 300 আসনের 3টা আসন পাবে। অর্থাৎ 0.5% ভোট থাকলেও সে একটি না একটি আসন সংসদে পাবে। এই পদ্ধতি নিয়ে এনসিপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো একটা গোজমেলে অবস্থা লাগিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভাগ্য আসলে ছোট দলগুলোই ঝুলিয়ে দিয়েছে। এটা স্পষ্ট, বিএনপিও বুঝতে পেরে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, কিন্তু চূড়ান্ত বিচারে মাঠে নামছে না। বিএনপি বলছে যে মাঠে নামলে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন। আবার দেখুন তারেক রহমান আসলে আদৌ কবে দেশে ফিরবেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই মুহূর্তে একথা বলতে পারেন না যে তারেক রহমান অমুক সময় দেশে ফিরবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন, নানা আলাপ। আমি লন্ডন বৈঠকের পরে বলেছিলাম যে এই যে বৈঠকটা হলো ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে, যে তারেক রহমান যদি আগামী 1-2 মাসের মধ্যে দেশে ফেরে তাহলে বুঝবেন যে লন্ডন বৈঠকটা সঠিক ফলপ্রসূ, এর পেছনে কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা নেই। কিন্তু সত্যিকার অর্থে লন্ডন বৈঠক হওয়া প্রায় মাস হতে চলল, কয়েকদিন পরে 1 মাস হবে। এখন পর্যন্ত তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন কোনো ঠিক নেই। তারেক রহমান কোন বাড়িতে থাকবেন সেই বাড়ি উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফেরার কোনো খবর নেই। তাহলে কি জামাত এনসিপি তারেক রহমানের ভাগ্য ঝুলিয়ে দিচ্ছে, ঝুলিয়ে রাখছে? অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। বিএনপি কঠিন পদক্ষেপে কেন যাচ্ছে না? বিএনপি এখনো পর্যন্ত জামাতকে কেন বিশ্বাস করছে? জামাত এবং বিএনপির শক্তি সামর্থ্যের জায়গায় বিএনপিকে এগিয়ে রাখতেই হবে। এই যে জামাতের যে সংসদে সর্বোচ্চ 17টা আসন পেয়েছে 2001-এর নির্বাচনে, কার বদান্যতায়? বিএনপির বদান্যতায়। অনেক আসনে বিএনপি নির্বাচিত হবার পূর্ণ শক্তি আছে, তারপরেও জামাতকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জোটগত কারণে। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত আসনে যদি হিসেব করেন যে বিএনপির সাথে শক্তিমত্তায় জামাত পেরে উঠবে না, আর এনসিপি তো প্রশ্নই আসে না। সেই জায়গায় বিএনপি ভয় কেন? বিএনপির অবস্থাটা যেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে একক কর্তৃত্বে দেশ চালিয়েছে, বিএনপিকে দাঁড়াতে দেয়নি কিংবা বিএনপিকে জেলে ভরে রেখেছে, আজকে বিএনপির মধ্যে কি এই ভীতিটা কাজ করছে যে এনসিপি, জামাত, সরকার এবং অন্যান্য ছোট দল মিলিয়ে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ শাসন করেছে বিএনপির কি ওই পরিণতি করবে? এমনটা যার দরুন বিএনপি কি কঠোর হচ্ছে না? তাই যদি হয় তাহলে বিএনপি ভুল করবে। 16 বছর বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি, এটি সত্য কথা। কিন্তু আজকেও সেই একই পরিস্থিতি মনে করলে বিএনপির সেটা ভুল হবে। কারণ তখন আওয়ামী লীগই ছিল। আওয়ামী লীগের ভেতরে প্রশাসন, রাজনৈতিক ব্যবস্থা পুরোটা আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। কিন্তু এখন খণ্ড জামাত, খণ্ড এনসিপি, খণ্ড অন্যান্য দল, সরকার
জোড়াতালি লাগিয়ে একটা ঐক্য। সেই জায়গায় বিএনপি যদি পূর্ণ শক্তি সমর্থন নিয়ে মাঠে নামে, তাহলে সরকার, জামাত, এনসিপি যত কৌশল চালাক না কেন চালিয়ে রাখতে পারবে না। এখন প্রয়োজন বিএনপির সাহস, শক্তি, সামর্থ্য, সাহস নিয়ে মাঠে নামা এবং নির্বাচন আদায় করা। বিএনপি যদি নির্বাচন আদায় না করতে পারে, না করে, তাহলে বিএনপি গত 16 বছরে যেমন আওয়ামী লীগকে ফেলতে পারেনি, ঠিক তেমনি নিজেদের দুর্বল ভাব প্রকাশ করবার দরুন আজকে যারা আছে তাদেরকেও ফেলতে পারবে না। এতে করে বিএনপি আরো ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল বিএনপির, যে আওয়ামী লীগ যাবে, বিএনপি ক্ষমতায় আসবে। এখনো পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দ সেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হবে এভাবে যদি চলতে থাকে। কারণ এভাবে তো চলতে পারে না, দেশ তো আসলে চলছে না, দেশ এক প্রকার অচল হয়ে গেছে। এই অচল অবস্থা ভাঙবে। বিএনপি যদি ভাঙতে না পারে, আওয়ামী লীগ বসে থাকবে না। কিন্তু আওয়ামী লীগ এই দেশেই আছে। কত সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মী দেশের বাইরে গেছে? 30-40 হাজার। কিন্তু কোটি কোটি আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশেই আছে। এভাবে দেশ চলতে পারে না, চলবে না। আজকে বিএনপি যদি আরেকটা বিপ্লব ঘটিয়ে নির্বাচন আদায় করে ক্ষমতায় না যেতে পারে, বিএনপির ক্ষমতায় যাওয়া দূর থেকে দূরবর্তী হয়ে যাবে। চলে আসবে আওয়ামী লীগ, বিএনপি চলে যাবে ব্যাকফুটে, জামাত, এনসিপি, অন্যান্য যারা, তাদের পতন হয়ে যাবে। একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সেটা কে করবে, আর্মি করবে না কে করবে, একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে, তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি, নানানভাবে, এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। তিনি বিশাল একটা বিপ্লবী বাণী দিয়েছেন। তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনাই আগে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। খুব ভালো কথা, আমরা জানি সবাই। এবং দণ্ডিত করার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তাদের পক্ষ থেকে কীভাবে কী করা হয়েছে তাও কম বেশি আমরা জানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি দিয়েছেন শনিবার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। তার মানে কি? সুযোগ যেহেতু আছে, আইনের আওতায় আনা হবে। আচ্ছা, পরে আসছি বিষয়ে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তার মানে বিচার করবে, নিঃসন্দেহে একটা বিপ্লবী বাণী। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে, আনার সুযোগ রয়েছে, এই কথার অর্থ কী? এমন আইন কোথায় বাংলাদেশের? যারা গুম, খুন, দুর্নীতি, লুটতরাজ, টাকা পাচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক, কেউ তো আপত্তি জানাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি? কত কোটি মানুষের বিচার তারা করতে চায়। এই নতুন তত্ত্ব কোত্থেকে হাজির করলেন অ্যাটর্নি জেনারেল সাহেব? দেখুন, যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে, তারপরও একটু শোনায় আলোচনার জায়গা থেকে। আওয়ামী লীগের ভোট ব্যাংক কত ছিল, মানে কত ভোটার ছিল? 35 থেকে 40%। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, যদি ধরেও নেই কত শতাংশ কমবে? 35-40 থেকে 30-25 আছে তো। বাংলাদেশে বর্তমানে যে ভোটার 12 কোটি, তার 25% কত? 2.5 কোটি, মানে 3 কোটি ভোটার। আচ্ছা, জনসংখ্যা যদি 18 কোটি হয়,
তার 25% কত? প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি মানুষের বিচার করবেন? 4.5 কোটি মানুষকে যখন ইচ্ছে তখন যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আদালতে পড়বেন, কারাগারে পড়বেন? 4.5 কোটি মানুষের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে, আর এই কোটি কোটি মানুষরা চুপচাপ বসে বসে আঙুল চুষবে, কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না? তার মানে কি? যেভাবে পারা যায় একটা গৃহযুদ্ধের দিকে সরকার যে কোনোভাবে দেশকে নিয়ে যাবে। এই অ্যাটর্নি জেনারেলের রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তিনি নাকি শুনেছেন অন্তর্বর্তী সরকারের এখতিয়ার কতটা। অন্তর্বর্তী সরকার নাকি যা ইচ্ছে, মানে যে কোনো চুক্তি, যে কোনো সিদ্ধান্ত যখন ইচ্ছে নিতে পারে, এই রাইটসগুলো নাকি অন্তর্বর্তী সরকারের রয়েছে। এই হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য। তিনি আবার মবকে সাপোর্ট করে শনিবার একই অনুষ্ঠানে কথা বলেন। কি বলেছেন? এই মবের সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের 15.5 বছরের যে কর্মকাণ্ড, তার ক্ষোভের বহিঃপ্রকাশ। কীভাবে জাস্টিফাই করছেন একজন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে? অ্যাটর্নি জেনারেল সরকারি পদ নয়, এটা রাষ্ট্র নিযুক্ত পদ। তারপরেও আমাদের দেশের যে সংস্কৃতি, তাতে অ্যাটর্নি জেনারেলরা সবসময় সরকারের পারপাসে সার্ভ করেছে, আমরা জানি। যে কোনো আইনি বিষয়ে সরকারকেই সমর্থন করেছে, রাষ্ট্রকে নয়। সব মেনে নিলাম, কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিশেষ একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এ ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন, ন্যাক্কারজনক, পুরো লেজর বৃত্তি সম্পন্ন বক্তব্য কারোর মুখ থেকে আমরা শুনেছি? আমার তো মনে পড়ে না। এদিকে পুলিশের বড় বড় কর্তারা, তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশে, রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত হয়ে তারাও বৈপ্লবিক বাণী ছাড়ছেন। যেমন বৃহস্পতিবার রাজধানীতে জামাতের একটি অনুষ্ঠান ছিল। রাজধানীর আজিমপুর এলাকায় ঢাকা 7 আসনের জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে এই সমাবেশটি ছিল। সেখানে উপস্থিত হলেন কে? লালবাগ থানার সহকারী কমিশনার মিস্টার শাহ আলম। মিস্টার শাহ আলম ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছেন, বক্তব্যটা শুনুন। আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে। ভাই, দেশ বিক্রি করে দিলে আবার কীভাবে দেশ পুনরুদ্ধার হলো ঠিক বুঝলাম না। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। পত্রিকা থেকে নাকি আমরা পড়েছি আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছিল। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। মানুষটা হচ্ছে সরকারি চাকরিজীবী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি জামাতের কর্মীর সংখ্যা বাড়াতে বলছেন। আমরা পুলিশ আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব। এখন একটা সুযোগ এসেছে ভোট বিপ্লবের। সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে উপস্থিত হয়ে এই ধরনের বক্তব্য দিতে পারেন না, সহজ কথা, আমরা সবাই জানি। আবার এটি আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি, অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা তারা আওয়ামী লীগের বিভিন্ন জনের সভা সমাবেশে উপস্থিত হয়ে এই ধরনের কথা বলেছেন। আর এখন তো তারা বলবেই। কেন বলবেন? প্রতিনিয়ত যে মবের সৃষ্টি হচ্ছে, জানে বাঁচার তো একটা পথ তৈরি করতে হবে। মবের শিকার হয়ে যেভাবে পুলিশ কর্মকর্তারা সহ সরকারি কর্মকর্তাদের চাকরি যাচ্ছে, চাকরিটা তো বাঁচাতে হবে। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়কার কাজ। এগুলো চলছে, এগুলো চলবে, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং সবশেষে আবারও একটু আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। শ্রদ্ধা জ্ঞাপন করে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই, মানুষ এতটা নিচে নামতে পারে সরকারি পদ পদবি বা রাষ্ট্রীয় পদ পদবি রক্ষার জন্য?